Bismillah Rahman Rahim. My dear student, welcome to our regular online class. শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি সবাই সুস্থ আছো এবং নিরাপদে রয়েছো। বন্ধুরা, আজকে আমরা গণিত দ্বিতীয় পত্রের 6 অধ্যায় কণিক নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা কণিকের সংজ্ঞা শিখব এবং সেই সংজ্ঞা শিখতে গিয়ে কিছু ইনফরমেশন আমি বোর্ডে লিখে রেখেছি, সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা দেখো, এখানে আমি লিখে রেখেছি কণিক কাহাকে। কণিক অধ্যায় 6 কণিক। তো কণিকের সংজ্ঞা দিতে গেলে একটি নির্দিষ্ট বিন্দু লাগবে আর একটা নির্দিষ্ট সরলরেখা লাগবে। এটাও ফিক্সড। আর একটি বিন্দু লাগবে চলমান বিন্দু। তো একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখা থেকে কোনো চলমান বিন্দুর দূরত্বের অনুপাত যদি ধ্রুবক হয়, তাহলে সেই বিন্দুর চলার পথকে বলা হয় কণিক। আমি আবার বলতেছি, কোনো নির্দিষ্ট বিন্দু এবং কোনো নির্দিষ্ট সরলরেখা থেকে কোনো চলমান বিন্দুর দূরত্বের অনুপাত যদি কি হয়, একটি ধ্রুবক হয়, তাহলে সেই বিন্দুর চলার পথকে কণিক বলা হয়। অর্থাৎ আমি আর একটু দেখে নিই, এই বিন্দুটা মনে করে চলে এই জায়গায় আসছে। তো এই বিন্দু এখান থেকে যখন এখানে আসছে, তো এখান থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব, দেখো নির্দিষ্ট বিন্দু থেকে এই চলমান বিন্দুর দূরত্ব, নির্দিষ্ট সরলরেখা থেকে এই চলমান বিন্দুর দূরত্ব, এই দূরত্বের অনুপাত কি হবে? একটি ধ্রুবক হবে। এই দুটো দূরত্বের অনুপাত, এটা যদি d1 হয়, এটা যদি d2 হয়, তাহলে সেই দূরত্বের অনুপাত d1/d2 এটা ইকুয়াল টু কি হবে? ধ্রুবক। এরকম বিন্দু চলবে, দূরত্বের অনুপাত সবসময় কি হবে বাবা? ধ্রুবক হবে। তাহলে সেই বিন্দুর চলার পথকে বলা হবে, এই বিন্দুর চলার পথটা হবে কি? কণিক। কণিক একটা সেকশন। এই কণিকের মধ্যে তিনটা জিনিস রয়েছে, একটা হচ্ছে পরাবৃত্ত, একটা উপবৃত্ত, একটা অধিবৃত্ত। তো বন্ধুরা আমি একটু শেষ করে নিই এটা। তো নির্দিষ্ট বিন্দু এবং নির্দিষ্ট সরলরেখা থেকে কোনো চলমান বিন্দুর দূরত্বের অনুপাত যদি ধ্রুবক হয়, সেই চলমান বিন্দুর পথকে বলা হয় কণিক। নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় ওই কণিকের উপকেন্দ্র, আর নির্দিষ্ট সরলরেখাকে বলা হয় ওই কণিকের নিয়ামক রেখা অথবা উৎকেন্দ্রিকতা। নিয়ামক রেখা অথবা উৎকেন্দ্রিকতা। আর এই দূরত্বের অনুপাত যে ধ্রুবক হয়, এই ধ্রুবকটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। এটার নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা ইংলিশে বলা হয় ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটির প্রথম অক্ষর ই, বিধে এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানলাম? কণিকের সংজ্ঞা জানলাম, কণিকের উপকেন্দ্র জানলাম, কণিকের নিয়ামক রেখা জানলাম, কণিকের উৎকেন্দ্রিকতা জানলাম। তো এখন শিখবো আমরা কণিকের আদর্শ সমীকরণ। তার আগে একটা জিনিস জানবো যে আসলে কণিক সেকশনে তিনটা জিনিস রয়েছে। একটা হচ্ছে পরাবৃত্ত, একটা উপবৃত্ত, আর একটা হচ্ছে অধিবৃত্ত। তো কখন কি হয় আমরা দেখে নিই একটু। যে উৎকেন্দ্রিকতা, ই এর মান যদি 1 হয়, অর্থাৎ দূরত্ব সমান যদি হয়, এটাও যা এটাও তা, একটা দিয়ে ভাগ করলে 1 হবে। তাহলে ই এর মান যদি 1 হয়, তাহলে সেই কণিকের নাম হবে পরাবৃত্ত। ইংলিশে বলা হয় প্যারাবোলা। পরাবৃত্ত অথবা প্যারাবোলা। আর ই এর মান যদি 1 থেকে ছোট হয়, লেস দেন 1 থেকে ছোট হয়, তাহলে এটা হবে, এই কণিকের নাম হবে উপবৃত্ত। এটা বলা হয় এলিপস। ইংলিশে বলা হয় এলিপস, বাংলায় বলে উপবৃত্ত। দেখো তো 1 থেকে ছোট, তাহলে ই এর মান 1 থেকে ছোট মানে কি? ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হবে না, 0 থেকে বড় হতে হবে। কেন? দুই দূরত্বের অনুপাত, দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। তাই দুই দূরত্বের অনুপাত, এই জন্য 0 থেকে বড় বলতে হবে। 1 থেকে ছোট, 0 থেকে বড়, তাহলে এটাকে বলা হবে উপবৃত্ত। আর ই এর মান যদি 1 থেকে বড় হয়, তাহলে এটাকে বলা হবে
অধিবৃত্ত, অধিবৃত্ত, হাইপারবোলা, হাইপারবোলা, এটাকে বলা হবে ইংলিশে বলা হাইপারবোলা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম কণিকের সংজ্ঞা, কণিকের উপকেন্দ্র, কণিকের নিয়ামক রেখা, কণিকের উৎকেন্দ্রিকতা। আবার উৎকেন্দ্রিকতার মান যদি 1 হয়, এর মান যদি 1 হয়, তাহলে সেই কণিককে বলা হয় পরাবৃত্ত। এর মান যদি 0 থেকে বড়, 1 থেকে ছোট হয়, তার নাম হবে উপবৃত্ত। এর মান 1 থেকে বড় হলে হবে অধিবৃত্ত। তো বন্ধুরা, আমরা 6 অধ্যায়ের 3টা পার্ট রয়েছে। 3টা পার্টের প্রথম পার্টে 6.1-এ আমরা আজকে আলোচনা করব পরাবৃত্ত। আমরা আজকে আলোচনা করব পরাবৃত্ত। তো পরাবৃত্ত একটু এখানে দেখো, পরাবৃত্ত এর মান কত? 1, মানে 2 দূরত্ব অনুপাত 1 হবে। এটাও যা হবে এটাও তাই, দুটো যদি সমান হয় তাহলে ভাগ করলে 1 হয়। এই পরাবৃত্তের সংজ্ঞা আমরা আরও একভাবে দিতে পারবো, যে কোনো নির্দিষ্ট বিন্দু এবং কোনো নির্দিষ্ট সরলরেখা থেকে চলমান বিন্দু সমান দূরত্ব বজায় রেখে যদি চলে, এই দূরত্ব যা এই দূরত্ব যা সমান দূরত্ব বজায় রেখে যদি চলে, তো সেই চলমান বিন্দুর পথ থেকে বলা হবে পরাবৃত্ত। পরাবৃত্তের আমরা আদর্শ সমীকরণ শিখবো এখন। তো বন্ধুরা দেখো, পরাবৃত্তের আদর্শ সমীকরণ কি? এখানে দেখো যে পরাবৃত্তের আদর্শ সমীকরণ y² = 4ax, এটা পরাবৃত্তের আদর্শ সমীকরণ। আর একটি পরাবৃত্তের আদর্শ সমীকরণ রয়েছে x² = 4ay, এটাও পরাবৃত্তের সমীকরণ, এটাও পরাবৃত্তের সমীকরণ। এটাকে আরেকভাবে লেখা যাবে y² = -4ax, এটাকে আরেকভাবে লেখা যাবে x² = -4ay। তো এই দুই ধরনের, এটা দুইটা এটা দুইটা, ঠিক আছে? এটারই একটা রূপ এটা, এটারই আরেকটা রূপ এটা। তাহলে আমরা শিখবো, আমরা এই পরাবৃত্তের সমীকরণের ক্যারেক্টারগুলো জানবো, আমরা এটার বৈশিষ্ট্যগুলো আমরা জানবো, এটা কি কি আছে। তাহলে আসলে এটা প্রমাণ করা যায় অনলাইন ক্লাসে। কি আগেই বলেছি আমি, অনলাইন ক্লাসে প্রমাণ করতে গেলে আমাদের এই ক্লাসটা করা যাবে না। সুতরাং আমরা ডাইরেক্ট ম্যাথটি করেছি। বাবা দেখো, এই যে এই পরাবৃত্তের চিত্র যদি আমরা অঙ্কন করতে চাই, বোর্ডের দিকে তাকাও, পরাবৃত্তের শেপ এটা হবে, এটা বাদ দিলাম, এটা নির্দিষ্ট বিন্দু মনে করো, আর এটা নির্দিষ্ট সরলরেখা। দেখো বলে সবটি বাদ দিয়ে দিলাম। এই যে দেখো, এটা নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে পরাবৃত্ত, এটা হচ্ছে নিয়ামক রেখা। শুরুতেই সংজ্ঞাতে আমরা এটা বলেছিলাম। তাহলে পরাবৃত্তের শেপটা এরকম হয়। এটা আর একটু উপরের দিকে হলে ভালো হতো। এই যে এরকম হয়, পরাবৃত্তের শেপটা এরকম। তাহলে এখন দেখো, এটা উপকেন্দ্র, উপকেন্দ্রকে এস দ্বারা প্রকাশ করা হয়। দেখো, উপকেন্দ্র দিয়ে যায় এবং এই নিয়ামক রেখার উপর লম্ব। দেখো, উপকেন্দ্র দিয়ে গেছে, দেখো এই রেখাটা কি হয়েছে বাবা? উপকেন্দ্র দিয়ে গেছে এবং নিয়ামক রেখার উপর লম্ব। তাহলে এটাকে বলা হয় অক্ষরেখা, এটাকে বলা হয় অক্ষরেখা। কার? এই পরাবৃত্তের। আমরা এই পরাবৃত্তের চিত্র অঙ্কন করেছি এখানে। এই পরাবৃত্তের উপকেন্দ্র হচ্ছে A0, উপকেন্দ্র হচ্ছে A0। তাহলে উপকেন্দ্র দিয়ে যায় এবং নিয়ামক রেখার উপর লম্ব, তাকে কি বলা হয় বাবা? অক্ষরেখা বলা হয়, পরাবৃত্তের অক্ষরেখা বলা হয়। আবার দেখো, এটা একটা পরাবৃত্তের শেপ। এই পরাবৃত্ত অক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় পরাবৃত্তের শীর্ষবিন্দু। এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এটাকে এক্স অ্যাক্সিস, এটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস ধরি, আমরা লম্ব ওয়াই অ্যাক্সিস অঙ্কন করি, তাহলে সহজেই চিত্রটা বোঝা যাচ্ছে। দেখো, তাহলে আমরা এখন বলতে পারবো কি? দেখো বাবা, এটা যদি মূলবিন্দু হয়, দেখো শীর্ষবিন্দু মানে মূলবিন্দু 0 0, শীর্ষের স্থানাঙ্ক 0 0। এখান থেকে এখানে ডিস্টেন্স কত? এ। এখান থেকে এখানে ডিস্টেন্স কি হবে? এ হবে। কেন? পরাবৃত্তের সংজ্ঞা, পরাবৃত্তের উপর এই বিন্দুটা পরাবৃত্তের উপর আছে। তাহলে চলমান বিন্দুটা পরাবৃত্তের উপর রয়েছে, তাহলে এই বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যা, এই বিন্দু থেকে নির্দিষ্ট নিয়ামক রেখার দূরত্ব কি হবে? তাই হবে। এটাও এ, এটাও এ। তাহলে আমরা এটা পরিচয় দেবো এখন। আসলে এই পরীক্ষায় এই পরিচয়টাই আসে পরীক্ষায়, পরিচয় অনেকে ভালো করে বলতে পারে না। তো দেখো, সবগুলো বইয়ে দেওয়া আছে। এই পরাবৃত্তের
এই পরাবৃত্তের শীর্ষ কত বাবা? দেখো আমরা লিখি হোক, এই পরাবৃত্তের শীর্ষ হচ্ছে, এই পরাবৃত্তের শীর্ষ হচ্ছে 0 0। এই পরাবৃত্তের উপকেন্দ্র হচ্ছে A0, উপকেন্দ্র হচ্ছে A0। অক্ষের সমীকরণ হচ্ছে অক্ষ হচ্ছে x অক্ষরেখা অক্ষ, x অক্ষের সমীকরণ y = 0, y = 0 অক্ষের সমীকরণ। এই পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু হবে 4a, তার পরম মান, তার মডুলাস, এত একক। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে কি? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা হচ্ছে একটা জিনিস তোমাদের বলা হয়নি বাবা। দেখো উপকেন্দ্রিক লম্ব কি, দেখো তো বাবা, বৃত্তের ক্ষেত্রে আমরা কি জানি? বোর্ডের দিকে তাকাও, আমরা বৃত্তের ক্ষেত্রে কি জানি? বৃত্তের উপর যে কোনো দুই বিন্দুর সংযোগরেখাকে ওই বৃত্তের জ্যা বলা হয়। তো একইভাবে এখানেও বলা হবে, পরাবৃত্তের উপর যে কোনো দুই বিন্দুর সংযোগরেখাকে ওই পরাবৃত্তের জ্যা বলা হয়, ওই পরাবৃত্তের জ্যা বলা হয়। তাহলে আমরা জেনে গেলাম পরাবৃত্তের উপর যে কোনো দুই বিন্দুর সংযোগরেখাকে ওই পরাবৃত্তের জ্যা বলা হয়। আবার বৃত্তের ক্ষেত্রে কি বলা হয়? বৃত্তের যে জ্যা কেন্দ্র দিয়ে যায় তাকে বলা হয় ব্যাস। আর এখানে পরাবৃত্তের যে জ্যা কেন্দ্র দিয়ে যায়, উপকেন্দ্র দিয়ে যায়, তাকে বলা হয় উপকেন্দ্রিক জ্যা, উপকেন্দ্রিক জ্যা। আবার যে উপকেন্দ্রিক জ্যা অক্ষের উপর লম্ব, এই অক্ষের উপর লম্ব, যে উপকেন্দ্রিক জ্যা অক্ষের উপর লম্ব তাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। আমি আবারও বলতেছি, পরাবৃত্তের উপর যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাকে ওই পরাবৃত্তের জ্যা বলা হয়। যে জ্যা উপকেন্দ্র দিয়ে যায় তাকে উপকেন্দ্রিক জ্যা বলে। আর যে উপকেন্দ্রিক জ্যা অক্ষের উপর লম্ব তাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব, ইংলিশে বলা হয় ল্যাটাস রেকটাম। তো সেই উপকেন্দ্রিক লম্ব তার দৈর্ঘ্য হবে কত? 4a একক। এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a একক। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? এই রেখাটার সমীকরণ কি হবে? দেখো তো, এটা এই রেখাটা দেখো y অক্ষের সমান্তরাল না? কত একক দূরে আছে? a একক দূরে আছে। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x = a, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আর একটা জিনিস এখানে আমার ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এই যে বাবা নিয়ামক রেখা আছে, তাই নিয়ামক রেখার সমীকরণ কি হবে? নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ হবে, এটা y অক্ষের সমান্তরাল রেখা, এটা বাম দিকে আছে, তাহলে এটা হবে x = -a। শিক্ষার্থী বন্ধুরা, আমরা y² = 4x, এটি একটি পরাবৃত্তের আদর্শ সমীকরণ, তার ফিগার ড্র করেছি আমরা। এখান থেকে এই পরাবৃত্তের উপকেন্দ্র কোথায়, উপকেন্দ্রিক লম্ব কোথায়, নিয়ামক রেখা কোথায়, শীর্ষ কোথায়, উপকেন্দ্র কোথায়, সবগুলো আমরা জেনে গেলাম। এবং তাই দেখো শীর্ষের স্থানাঙ্ক কত? 0 0, এটা মূলবিন্দু। উপকেন্দ্রের স্থানাঙ্ক a0, অক্ষের সমীকরণ y = 0, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা। তাহলে এখন যদি আমি এটা আমরা বলি যে একটা পরাবৃত্তের, ধরলাম এটাই, যে একটা পরাবৃত্তের ইকুয়েশন লিখতেছি যে y² মনে করো 8x দিলাম। তাহলে এই পরাবৃত্তের সাথে মিল আছে কিনা দেখো তো, এটার সাথে মিল রয়ে গেছে। আরে সাজুগুজু করবো, আমরা এখানে সাজিয়ে নেব। দেখো y² = 4 × 2 × x, দেখো তো এটার সাথে মিলে গেল। y² = 4ax, y² = 4ax, এখানে এর মান কত? 2, এর মান কত? এর মান = 2। তাহলে দেখো এটি একটি পরাবৃত্তের সমীকরণ, এর শীর্ষ কত? 0 0, উপকেন্দ্র কত হবে? এর মান কত? 2, এর মান বসিয়ে দাও 2 0। তারপরে দেখো অক্ষের সমীকরণ কি? y = 0, এটাও y = 0, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? 4a, তাহলে 4a এটা যদি গুণ করলে কত হয়? 8। এই দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে? x = a, এর মান কত? 2, x = 2, এটার জন্য হবে x = 2। নিয়ামক রেখার সমীকরণ
এটার জন্য হবে x = -a, আর এটার জন্য কত হবে, এর মান 2 এখানে বসিয়ে দাও, x = -2। তো এইভাবে আমরা ম্যাথগুলো করব। তো বন্ধুরা আমরা এটা জেনে গেলাম। এখন এটাই যদি আবার হয়, দেখো বাবা, এটা যদি মাইনাস হয় তাহলে আমরা এর মান মাইনাস হয়ে যাবে, এটাকে সাজিয়ে লিখবো আমরা। দেখো = 4 - ax, x এর জায়গায় -a দেবো, তাহলে ম্যাথটি হয়ে যাবে। তাই এটা শেপটা, চিত্রটা কেমন হবে সেটা একটু দেখে নেই। চিত্রটা কেমন হবে দেখো, যদি এর মাইনাসটা হয় y² = -4x হয়, এটা শেপ এদিকে গেছে, আর এটা শেপটা হবে এইদিকে, উল্টো দিকে, এইভাবে হবে। এটা হবে নিয়ামক রেখা, এটা উপকেন্দ্র, এটা ডান দিকে, এটা বাম দিকে যাবে। এই মাইনাস থাকলে তার শেপটা, চিত্রটা এরকম হবে। ঠিক একইভাবে আমরা এই পরাবৃত্ত নিয়ে আলোচনা করি। ঠিক আছে, দেখো এই পরাবৃত্তের শেপটা কিরকম হবে, এটা হবে উপরের দিকে হবে, দেখো এই শেপটা এরকম হবে, এটা উপকেন্দ্র, এটা নিয়ামক রেখা, এটা। তাহলে এটার ক্ষেত্রে বাবা আগেরটা উল্টো একবারে, ঠিক আছে, অক্ষ চেঞ্জ হয়ে গেছে, এই অক্ষ উপরে চলে গেছে, দেখো চেঞ্জ হয়ে গেছে, ছিল কি হবে, অক্ষ চেঞ্জ হয়ে গেছে। তাহলে x² = 4ay, এটা যদি আমি শীর্ষ করতে চাই, শীর্ষ চেঞ্জ হবে, এর শীর্ষ হচ্ছে কত বাবা, 0 0, শীর্ষ 0 0 0,0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আচ্ছা উপকেন্দ্র লিখি আগে, উপকেন্দ্র কত হবে 0a, আগে ছিল কি a0, আর এখন কি হবে উল্টোটা 0a। অক্ষের সমীকরণ কি হবে, অক্ষের সমীকরণ আগে ছিল কি, এটা x অক্ষরেখা অক্ষ, এটার সমীকরণ ছিল y = 0, এখন y অক্ষে চলে আসছে, অক্ষের সমীকরণ হবে x = 0। শীর্ষ পেলাম, উপকেন্দ্র পেলাম, অক্ষরেখা পেলাম। এখন বের করবো আমরা, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আগের মতোই হবে, =4a, এত একক। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব রেখা, দেখো এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, আগে ছিল y অক্ষের সমান্তরাল, তো এটা কত একক দূরে আছে, a একক দূরে আছে। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y = a। আর নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, এটা হবে y = -a। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, x² যদি 4ay হয়, তার শেপটা হবে এরকম, এবং তার ইনফরমেশনগুলো এখানে আমরা লিখে দিয়েছি, সবগুলো বইয়ে দেওয়া আছে, বই থেকে দেখে নিবা। এখানে আমি আরেকটা লিখেছিলাম যে x² = -4ay, যদি মাইনাস হয় তাহলে শেপটা উপরে আছে, এখন নিচে হবে, এই যে এরকম হবে, দেখো শেপটা নিচে হবে, নিচে, এটা হবে উপকেন্দ্র, এটা হচ্ছে নিয়ামক রেখা। তো বন্ধুরা আজকে তোমাদের পড়া থাকলো, এই 4টা সমীকরণ লিখেছিলাম, 4টা সমীকরণ, 4টা পরাবৃত্তের সমীকরণ লিখেছিলাম, x² = 4x, y² = 4x, y² = -4ay, x² = 4ay, x² = -4ay। এর শীর্ষ কত, উপকেন্দ্র কত, নিয়ামক রেখার সমীকরণ কত, আমরা সবগুলোই বাসায় ভালো করে দেখব। আগামী ক্লাসে আমরা এটা দিয়ে ম্যাথ শিখবো ইনশাল্লাহ। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।